সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ 1 আগস্ট 2025, সময় ঠিক সকাল 9:30। আর আজকে আমাদের গন্তব্য এখানে। আমরা যেদিন থেকে এই জায়গার নাম শুনেছি সেদিন থেকে আমাদের মনে হয়েছে অন্তত জীবনে একবার জীবদ্দশায় এই মানস সরোবরের কাছে যেতে হবে এবং মানস সরোবরের জল স্পর্শ করতে হবে এবং আমাদের এই তীর্থযাত্রায় মানস সরোবরের জল সঙ্গে নিয়ে আসতে হবে। ভোর 4:30 পর্যন্ত কাজ করেছি, রিডিংয়ের কাজ করেছি, ভিডিও আপলোড করেছি, ঘুমাতে ঘুমাতে 5টা। তারপরে তো ঘুম হয়নি, বিছানায় এদিক ওদিক করছিলাম। কেন জানি না এই জায়গাতে খুব ঠান্ডা লাগছিল। কালকে যখন দুপুরবেলা এসে পৌঁছেছিলাম, মানে এর আগের পর্বে আপনারা দেখেছিলেন কৈলাস যাত্রা 4র্থ পর্বে যে পুরাঙে এসে পৌঁছেছিলাম হিলসা থেকে, তখন না গরম লাগছিল। তারপরে রাতের দিকে ঠান্ডা বাড়তে শুরু করলো এবং ভোর রাতে প্রচণ্ড ঠান্ডা। আর এখানকার যে বালিশ টালিশগুলো না, বিছানা খুবই নরম। এত নরম বিছানায় সরব বাস্তবান নেই, যাই হোক ঘুম আসছিল না। তারপর যখন ঘুম আসলো এবং ঘুম ভাঙলো তখন প্রায় 9:45। চটপট করে উঠলাম, চা বানিয়ে চা খেলাম, তারপর মাথাটা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধুলাম আলটিমেট। এবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে এবং এই হোটেল থেকে আমরা চেক আউট করবো, যাবো হচ্ছে মানস সরোবরের পথে। চলুন ব্রেকফাস্ট করে আসি। জানি আপনাদের মন এটাই বলছে যে এইরকম যে কাস্টমাইজ টি শার্ট বানিয়েছি, তো এর লিঙ্ক কোথায় পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা চেক আউট করে দিতে পারেন। জানি আপনাদের মন এটাই বলছে যে এই যে কাস্টমাইজ টি শার্ট বানিয়েছি এর লিঙ্ক কোথায় পাওয়া যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পাওয়া যাবে, দিয়ে দিয়েছি, একবার আপনারা চেক করে নিতে পারেন। বাট আমি এবার আমার ব্যাগ চেক করে নিয়ে রুম থেকে আলটিমেট চেক আউট করব। চলো, এখানে হচ্ছে ব্রেকফাস্ট। সবার ব্রেকফাস্ট অলমোস্ট শেষ, শুধু আমারই মনে হয় বাকি আছে। এখানে রয়েছে সুজি, আলুর পরোটা, এখানে রয়েছে সবজি, এদিকে রয়েছে কর্নফ্লেক্স, আর এইদিকে রয়েছে তরমুজ, এইদিকে রয়েছে আচার। তো এই কিছু রয়েছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছা পাওয়া তো নেই, আমি শুধু বললাম আমাকে 1 কাপ কফি দিতে, কারণ টুকটাক খাবার দাবার কিনে নিয়েছি, ওই দিয়ে কাজ চলে যাবে। আর এই সকালবেলা ঘুমতে করে না এই খাওয়া যায় না। এত সুন্দর ভিউজ না চারিদিকে, ওই যে বড় বড় সব পাহাড়, পাহাড়ের মাথায় সব বরফ জমে আছে। যত আমরা আস্তে আস্তে আগের দিকে এগোবো না এই পুরাং থেকে মানস সরোবর কিংবা কৈলাসের দিকে, তত কিন্তু সমস্যা বাড়বে হচ্ছে নেটওয়ার্কের। আর আমার নেটওয়ার্কের কতটা দরকার সেটা আপনারা জানেন। এবার এদের এখানে কাল থেকে গাইডদেরকে বললাম যে কোথায় সিম পাবো, বললো দোকানে পাবেন, কেউ বলছে সিম পাবেন, কেউ বলছে সিম দেওয়া হবে না, হ্যাঁ না তাই না, মানে কেমন এরা একটা এড়িয়ে দিতে চাইছে, মানে এরা চাইছেই না আমি সিম কার্ড নিই এখান থেকে। আর এরা কোঅপারেট না করলে গাইডরা সিম কার্ড নেওয়াটা আমার পক্ষে মুশকিল। তারপরে আবার এখানে 10টার আগে দোকান খোলে না, এখন বাজে 10টা 7। এবার আমি সিম আনতে যাবো, দেখা যাচ্ছে ওখানে সিম অ্যাক্টিভেশন করতে গিয়ে আমার এদিকে আর বাস বেরিয়ে গেল, তখন এরা আবার খিটখিট করবে, আপনার জন্য লেট হয়ে গেল, আপনার লেট হয়ে গেল। তো সেই জন্য আমি এখন নেবো হচ্ছে সিম কার্ড। ক্লুক থেকে বুক করলাম হচ্ছে ই সিম, এটা ছাড়ার কোনো উপায় নেই, ই সিম দিয়ে কাজ চালাতে হবে। 5G সিম, চায়না মোবাইল, ডেটা ইন 30 ডেজ, 30 দিন ভ্যালিডিটি, আর 10 GB পর্যন্ত ডেটা পেলাম। এবার হচ্ছে ই সিম অ্যাক্টিভেশন, খুবই সহজ। আমাদের স্মার্টফোনে এসে সিম ম্যানেজার, ওপরের যে সিমটা সেটা হচ্ছে আমার ইয়ের সিম, নেপালের সিম। এই যে এখানে হচ্ছে স্ক্যান কিউআর কোড। এবার কিউআর কোডটা কোথায় পাবো, এই যে আমি এখানে কিউআর কোড স্ক্যান করে রেখেছি, এটাই স্ক্যান হয়ে যাবে। চেকিং সিম ইনফরমেশন, আর ই ডেটা মোবাইল ই সিম অ্যাড। এটা কিন্তু কল হবে না, হ্যাঁ, শুধুমাত্র ডেটার জন্য। 10 GB ডেটা আর ভ্যালিডিটি হচ্ছে 30 দিন, 20 GB পর্যন্ত পাওয়া যায়। আবার যখন এটা শেষ হয়ে যাবে না, তখন আমি আবার নতুন করে একটা ই সিম নিতে পারবো। হ্যাঁ দেখুন, সিম রেডি, ঠিক আছে। এবার হচ্ছে প্রেফার সিম মোবাইল ডেটা, এটাকে ই সিম চায়না করে দিতে হবে। ডান। দেখুন 4G কানেকশান দেখাচ্ছে। ইউটিউব খুলুন, হয়ে গেল। আর ই সিমটা শুধু চায়নার জন্য নয়, এর আগে যখন জাপানে গেছিলাম তখন দেখেছিলাম ক্লুক দিয়ে ই সিম বুক করেছিলাম। আপনি যেখানেই যান, যেখানে ক্লুক বা এই ধরনের সার্ভিস রয়েছে যেখান থেকে ই সিম পাওয়া যায়, আপনি ই সিম ডাউনলোড করতে পারবেন। এই সব ইনফরমেটিভ ট্রিক্সের জন্য ট্রাভেল উইথ কৌশিককে অবশ্যই ফলো করবেন। সময় সকাল 10:27। আমরা চেক আউট করলাম, আমাদের সমস্ত লাগেজ টাগেজগুলো এখানে এনেছে, এগুলো সব বাসে লোড হবে। আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, একটা দুটো, এদিকে একটা ছোট, 3টে 4টে। আর আমি লাস্টের দিকে একটা বাসে রয়েছি, ওটা হচ্ছে 5 নম্বর বাস। আমি বেরিয়ে আসছি, তো এখানকার এক গাইড আছে, সে আমাকে বলছে আপনার সিম কার্ড লাগবে। আমি বলছি হ্যাঁ লাগবে। বলছে আপনি আমার সিম কার্ডটা নিয়ে যান, আমি ভাড়ায় দিব। কত টাকা ভাড়া ভাই? বলছে 200 ইয়েন, মানে হচ্ছে প্রায় 2500 টাকার কাছাকাছি। তাহলে 2500 টাকা দিয়ে যদি আমি আপনার সিমই ভাড়াতে নিই, তারপর রিচার্জ করতে হবে, বেটার আমি এই সিম নিয়ে নেবো। আমি তো এই সিম অ্যাক্টিভেট করে নিয়েছি। তো সিম রিলেটেড সমস্যা যদি আপনাদের এখানে এসে হয়, আপনারা ক্লুক থেকে কিন্তু ইজিলি ই সিম ডাউনলোড করে নেবেন। আমাদের বাস লেখা আছে লাসা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি গ্রুপ, আর নাম্বার হচ্ছে AL5335। ওইদিকে কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টারও রয়েছিল, যদি কেউ কারেন্সি এক্সচেঞ্জ করতে চাইতো ওখানেও কমে যেত। যদি আপনারা এখানে এসে কারেন্সি এক্সচেঞ্জ করতে চান,
তো কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে আপনারা কোথায় কারেন্সি এক্সচেঞ্জ করবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। রাত ভোরে যেরকম ঠান্ডা আর এখন সেরকম রোদ, মনে হচ্ছে গা পুড়িয়ে দেবে। আমি তো জ্যাকেট পরেছিলাম, জ্যাকেট খুলে রেখে দিলাম, কিচ্ছু করার নেই। তো উঠে পড়লাম বাসে। এক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, মানে এখানে কিন্তু এরকম ব্যাপার নেই যে বাসে উঠে মারামারি জায়গা নিয়ম কিন্তু কোনো ব্যাপার নেই। বাস অনেকগুলোই আছে, সিটও অ্যাভেলেবেল যথেষ্ট আছে, কারণ আমাদের দেখুন এই বাস কিন্তু এখনও ফুলফিল হয়নি। দেখুন এখানে ড্রাইভার বসবে হচ্ছে এই দিকটাতে, আর এই সামনে রয়েছে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, কারণ আমরা হাই অল্টিটিউডে যাবো। আর এছাড়াও আমাদের পানীয় জলের বোতলও রয়েছে। এই বাসের সিট প্যাটার্ন না সব 2x2, এদিকে 2 আর এইদিকে হচ্ছে 2। ওপরে লাগেজ স্পেস রয়েছে যেখানে জ্যাকেট থেকে দেখা যাবে। বড় ব্যাগপত্র কিন্তু আপনাদের সামনেই রাখতে হবে। हाँ जी, आज तो मानसरोवर का दर्शन हो ही जाएगा ना? नहाना है आपको? देखते हैं, कोशिश करते हैं। चलो भाई साहब एक बार नारा लगाओ, नमः पार्वती पते, बोम शंकर, बोम भोले, জয় ভোলে। সময় 10:57, টেম্পারেচার বলছে 25 ডিগ্রি। আমাদের যাত্রা শুরু হলো পুরাং থেকে মানস সরোবরের উদ্দেশ্যে। এটা হচ্ছে কর্ণালী নদী। পুরাং ছাড়িয়ে আমরা অনেকটাই চলে এসেছি। এদিককার রাস্তাঘাট বেশ সুন্দর, কিন্তু এই বাস জার্নি খুব একটা সুন্দর নয়, কারণ এই বাসের না সাসপেনশনগুলো ভালো না। মানে বাসগুলো একটুতেই খুব লাফাচ্ছে, মানে জার্নিটার সিটে যে বসে আছি এই যে আরামদায়ক ব্যাপারটা তা কিন্তু নয়। কিন্তু আশেপাশের যদি প্রকৃতির কথা বলি, গাছপালা তো একদম নেই, চারিদিকে সমস্ত ন্যাড়া পাহাড়। বারবার মনে হবে এটা স্পিতি ভ্যালি, বারবার মনে হবে এটা লাদাখ, যেন লাদাখের পথ ধরেই আমরা চলেছি। দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর কিছু নেই। ওই দূরে যে পাহাড়গুলো সেখানে দেখুন মেঘগুলো সব জমেছে, মেঘগুলো যেন পাহাড় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত সেমিকোটে থাকবেন না নেপালের, ততক্ষণ পর্যন্ত এই অনুভূতিটা আসবে না আপনার যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। যখন আপনি হিলসায় চলে আসবেন, হিলসা থেকে আপনার অনুভূতি কিছুটা আসতে শুরু করবে যে আমাদের গন্তব্যটা ঠিক কীরকম জায়গায় বা কীরকম টেরিনে আমরা যাচ্ছি বা কীরকম পরিবেশ আমরা যাচ্ছি। আর এই পুরাং পার্কে যাওয়ার পর মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা কীরকম জায়গায় যাচ্ছি, কীরকম রুক্ষ জায়গায় যাচ্ছি। এবং স্বভাবতই এই জায়গায় যখন গাছ নেই, পাখি নেই, অক্সিজেন কম হবে এবং আমাদের কিন্তু অল্টিটিউড আস্তে আস্তে বাড়বে। আর এই অল্টিটিউড বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীর অ্যাকনোটাইজ হয়ে যাবে। আর আমার সঙ্গে রয়েছেন সিতেশজি ট্রিপ টু টেম্পলস থেকে এসেছেন। উনি আমাদের পুরো টিমটাকে, যে 7 জনের টিম, উনি কিন্তু গাইড করছে, বলা যেতে পারে উনি আমাদের ক্যাপ্টেন। শেষ যাত্রা হয়েছিল 2019-এ, তারপরে তো কোভিডের জন্য বন্ধ ছিল, আপনারা জানেন এটা। আবারও এই বছর যাত্রা শুরু হয়েছে। अच्छा सीतेश जी, एक चीज़ मुझे बताइए कि बहुत सारे लोग जानना चाहते हैं यह यात्रा आप लोग कितने दिन तक करवाते हो, मतलब कितने दिन तक इस महीने 2025 में ये यात्रा चलेगा जो लोग बुकिंग अभी करना चाहते हैं? हमने ओपन किया था मई जून एंड जुलाई अगस्त सितंबर, तो सितंबर तक है एंड सितंबर 26 इज़ द लास्ट बैच। तो तब तक इफ़ एनीबडी वांट्स दे कैन कम ऑन बोर्ड, वी आर हैप्पी टू हेल्प यू। এই কৈলাস মানসরোবর যাত্রা নিয়ে ডিম্যান্ড তো প্রচুর, মানুষের কোয়ারিজও প্রচুর, আসার লোকের তো অভাব নেই, মানুষ আসতে পারে না কারণ মানে সব সিট বুক হয়ে যায়। আর আপনারাও যারা বয়স্ক মানুষ আছেন, কারণ আমাদের এই টিমে কিন্তু প্রচুর বয়স্ক মানুষ আছেন, সিনিয়র সিটিজেন আছেন, তারাই কিন্তু মেনলি যাত্রা করতে আসেন। ইয়ং জেনারেশনও আছে, কিন্তু যেহেতু এটা একটু নয়, অনেকটাই ব্যয়বহুল। এটার খরচ প্রায়, আমরা যে প্যাকেজটা করছি প্রায় 3,08,000 টাকা পার পারসন, 2,80,000। তার সঙ্গে যোগ হবে হচ্ছে জিএসটি আর টিসিএসটা পরে রিটার্ন হয়ে যাবে। আমি যেটা স্ক্রিনেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা হয়তো চাকরি বাকরি শেষ করে পেনশন পাচ্ছেন বা তাদের কাছে একটা ভালো রকম অ্যামাউন্ট রয়েছে, বা যাদের ছেলে মেয়ে হয়তো বাইরে চাকরি বাকরি করে পে করে দিচ্ছে বাবা মাকে, তারাই বাবা মাকে পাঠাচ্ছে, তো এরকমই হয়ে যায়। কিন্তু 2-1 দর্শক বন্ধু আমাকে বলেছেন যে এত টাকা দিয়ে যাওয়া তো সম্ভব নয়। এটা আমিও মানছি যে সত্যি এটার অনেক এক্সপেন্ডিচার বেশি। আচ্ছা, ট্রিপ টু টেম্পলস কিন্তু ইএমআইতেও যাত্রা করায়। তো ইএমআইয়ের টার্মস কন্ডিশন কী রয়েছে, কীভাবে আপনাকে পে করতে হবে, কত কি ডাউন পেমেন্ট করতে হবে, যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট, তো আপনারা কিন্তু একটু কথা বলে নেবেন, নাম্বার আমি দিয়ে দিলাম, ওরা সবটাই আপনাদেরকে গাইড করতে হবে। আর ট্রিপ টু টেম্পলসের যে সাইটটা রয়েছে না, সেই সাইটটা একবার চেক করবেন, কারণ কৈলাস মানসরোবর যাত্রা কিন্তু অনেক রকম প্যাকেজ আছে। আমরা যেমন এটা হেলিকপ্টার ফ্লাইট প্যাকেজে করছি, এদের ল্যান্ড প্যাকেজও আছে যেটা কাঠমান্ডু হয়ে, সেই সঙ্গে একটা ভিআইপি প্যাকেজও আছে, বাট ওটা কস্টলি, অনেকের কাছে সময় কম থাকে, তারা হয়তো ভিআইপি প্যাকেজ নিল। কিংবা অনেকে এরিয়াল দর্শন করলো, যেটা আমি করেছিলাম এর আগে, যে আমরা দূর থেকে দর্শন করলাম, ঠাকুরকে প্রণাম করলাম, ফ্লাইটে বসে পুজো দিলাম, সেটাও একটা অনুভূতি, সেটাও খুব সুন্দর। সবাই তো আর যাত্রা করতে আসতে পারবে না, কারণ যেহেতু এটা অনেকটাই কস্টলি, তো সেটা সেরকমই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। স্থানীয় সময় বেলা 11:55।
আর আমরা দেখলাম রাক্ষসতাল, নামবো, নেমে আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিউজ। বাস এই পথে চলতে চলতে ভিউজ দারুণ। এখানে আমাদের হল্ট রয়েছে, সমস্ত ট্যুরিস্ট গাড়ি বাস এখানে এসে দাঁড়িয়েছে। এতটাও এখানে ভিড় নেই যে হুড়োহুড়ি পড়ে যাবে এই আমার সেলফি তোল বলে। মোট কথা আপনি এখানে দেখে শান্তি পাবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই আমি, যখন আপনি বাসে থাকছেন তখন কিন্তু অতটাও ঠান্ডা লাগবে না, কিন্তু এখানে নামার পর ঠান্ডা লাগবে। আপনারা কিন্তু শীতের পোশাক অবশ্যই পরবেন, নাহলে কিন্তু হঠাৎ করে গরম, তারপরে লেকের ধারে ঠান্ডা, শরীর কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে রাক্ষসতাল সম্পর্কিত কিছু বিষয় লেখা আছে, আপনাদের কাছে গুগল ট্রান্সলেটর থাকবে, সেই গুগল ট্রান্সলেট করে কিন্তু আপনারা চাইনিজ থেকে ইংলিশে দেখে নিতে পারবেন এই রাক্ষসতাল সম্পর্কিত কিছু তথ্য। এটাকে আমরা রাক্ষসতাল বলছি, কিন্তু এর একটা চাইনিজ নাম আছে, নাম হচ্ছে লাংকো, LAANG, লাংকো। এই যে হাই অল্টিটিউড, এখানে বেশি দৌড়ঝাঁপ, লাফালাফি, চিৎকার হুড়োহুড়ো কিন্তু করবেন না, বারবার সতর্ক করছি, কারণ আমাদের যাত্রা কিন্তু এখনও অনেক অনেক বাকি। যারা পরিক্রমা করবেন, কারণ এখন কিন্তু কৈলাস পর্বত দেখাই বাকি। তো এখানে কিন্তু আস্তে আস্তে শ্বাস নিন, জল খান, ধীরে ধীরে ওপরে উঠুন, ব্যাস। আমি আপনাদেরকে রাক্ষসতালের জল তো স্পর্শ করাতে পারবো না, কিন্তু কিছুটা আগে নিয়ে আসতে পারবো আপনাদেরকে এই অনুভূতি দেওয়ার জন্য যে কীরকম দেখতে লেকটা। দূর থেকে দেখাচ্ছিলাম, একটু কাছে দেখাবো। আইয়ে, এইসব জায়গায় চড়াই করার জন্য ভালো একটা ট্রেকিং শু কিন্তু রাখবেন, যাতে ভালো গ্রিপ রয়েছে। এবং মনে রাখবেন, আপনারা যারা মানে প্রচণ্ড উৎসাহী হয়ে এই রাক্ষসতালের জলের রং দেখতে কাছে পৌঁছাচ্ছেন, ততটাই কিন্তু উৎসাহী হয়ে আপনাদেরকে পেছনে ব্যাক করতে হবে। রাস্তাটা কিন্তু চড়াই, সেরকম কিন্তু যেন আপনাদের দম থাকে। জলের কালার দেখুন, এক ঝলক দেখে মনে হবে এটা প্যাংগং লেক, এক ঝলক দেখে মনে হবে। জাস্ট প্যাংগং লেকের সামনে যখন গেছিলাম, ওই প্যাংগং লেকে দেখে যেরকম অনুভূতি হয়েছিল, এই রাক্ষসতালকে দেখেও সে অনুভূতি হচ্ছে। কিন্তু এই রাক্ষসতালের জল কেউ স্পর্শ করে না, এই রাক্ষসতালে কেউ নামে না, এবং কাউকে রাক্ষসতালের জল স্পর্শ করতে দেওয়া হয় না। তার কারণ এই রাক্ষসতাল নিয়ে একটা কাহিনী রয়েছে, যতটুকু আমি শুনেছি, আমি আমার ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে রাক্ষসরাজ রাবণ, যিনি ছিলেন লঙ্কাধিপতি, সেই রাবণ এখানেই কোনো এক জায়গায় তপস্যা করেছিলেন। কার তপস্যা করেছিলেন না? মহাদেব। মহাদেব শিবের তপস্যা করেছিলেন, এবং তিনি নিজেও খুব মহাদেবের বড় ভক্ত ছিলেন, এবং এই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব প্রকট হন। তখন রাবণের মধ্যে একটা অহংকার আসে যে আমি মহাদেবকে সন্তুষ্ট করে তাকে নিয়ে আসতে পেরেছি, আমার ক্ষমতা আছে, আমি তাহলে এই কৈলাস পর্বত এবং মহাদেবকে নিয়ে যাব হচ্ছে লঙ্কায়। মহাদেব তো অন্তর্যামী, তো মহাদেব যখনই জানতে পারেন যে রাবণের মনে এরকমই কিছু একটা চলছে, তখন তিনি রাবণের অহংকারকে দমন করার জন্য তারই আঙুল দিয়ে তাকে দাবিয়ে দেন, এবং সেটা ওই 180 ফুট বা 180 মিটার এরকম কিছু একটা আছে, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। মোট কথা, তিনি যখন তাকে দাবিয়ে দেন, তার ফলে একটা বিরাট এরকম গর্তের তৈরি হয়, যেটা হচ্ছে রাক্ষসতাল। এবং সেই কারণেই এই রাক্ষসতালে কিন্তু কেউ স্নান করে না, বা এই রাক্ষসতালের জল কেউ স্পর্শ করে না, এমন কিছু মান্যতা আছে। আমরা যে জল স্পর্শ করব বা আমরা যে জল নেব সঙ্গে বা ছোঁবো, সেটা হচ্ছে মানস সরোবরের, কিন্তু রাক্ষসতালের নয়। যদি আমি পৌরাণিক কথা ছেড়েই দিই, তাহলে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে এই জায়গাতে এসে। আর থ্যাংক ইউ ট্রিপ টু টেম্পলস, এবং থ্যাংক ইউ ট্রাভেল উইথ কৌশিক পরিবারের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমাকে এই জায়গায় এসে অন্তত এই জায়গার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। লাভ ইউ। ভৌগোলিক দিক থেকে মানস সরোবরের পশ্চিম দিকে অবস্থিত এই রাক্ষসতাল সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উচ্চতায় অবস্থিত। তিব্বতী ভাষায় এই রাক্ষসতালের নাম লাগাংকার চো বা লানাকতাসো, যার অর্থ বিষের অন্ধকার হ্রদ। ঠিক এই কারণেই এই লেকের জল স্পর্শ করাতেও রয়েছে নিষেধাজ্ঞা, কারণ সেটা নাকি আমাদের জীবনে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। উচ্চতা আর জল লবণাক্ত হওয়ার কারণে এই জলে কোনো মাছ কিংবা অন্যান্য জলজ প্রাণী নেই, এবং আমাদের গাইড বারবার করে আমাদের বলছিল আমরা যেন কিছুতেই ওই লেকের জল স্পর্শ না করি। আর এই রাক্ষসতালে রয়েছে 4টে দ্বীপ, যাদের নাম দোলা, লাচাতো, তোপশেরমা এবং দোসরবা। এখানে কিন্তু ইন্টারনেট কানেকশনও চলছে, আপনারা চাইলে আপনাদের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করতে পারবেন, আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে, এবং ভিডিও কল করে কিন্তু বাড়ির লোককে দেখাতে পারবেন, দেখো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে রাক্ষসতালে। কেমন লাগলো এই জায়গায় এসে? আরে বাবা, পুরো স্বর্গ কোথায় থাকে? স্বর্গ যদি থাকে, স্বর্গ দেখলাম আজকে। স্বর্গ দেখলাম আজকে। হ্যাঁ। শ্বাসকষ্ট হচ্ছে? না, সেরকম হচ্ছে না। সেরকম হচ্ছে না। সময় বেলা 1:30, রাক্ষসতাল দেখে আমরা আবারও রওনা দিয়েছি হচ্ছে মানস সরোবরের উদ্দেশ্যে। আর এই রাক্ষসতাল এলাকাটা এতটাই বড় না, দেখাই আপনাদেরকে। দেখুন, রাক্ষসতাল এলাকাটা এতটাই বড়, মানে লেকের পরিধিটা
রাস্তার পাশে পাশে কিন্তু লেক রয়েছে এবং বর্ষাকালে বলে এই অবধি নাকি জল চলে আসে যখন এখানে প্রচুর বৃষ্টি হয়। আমি সিট থেকে চলে এসেছি বাসের সামনে, ঝাঁকুনি হচ্ছে কারণ পাহাড়ি রাস্তা, তবুও নিজেকে স্টেবল করে দাঁড়িয়ে আছি যাতে আপনাদের স্টেবিলাইজড ভিডিও শেয়ার করতে পারি। বাইরে তো ভয়ানক ঠান্ডা, গাড়ি চলে বয়ে যাচ্ছে, আমি ক্যামেরা বাইরে নিয়ে ভিডিও করছি। ওই যে মানস সরোবর লেক। এখন অপেক্ষা কখন আমরা কৈলাস পর্বতে দেখা পাবো, কারণ মানস সরোবর লেক যখন দেখা গিয়েছে কৈলাস পর্বত হয়তো দেখা যাবে। প্রতি মুহূর্তে শরীর রোমাঞ্চিত হচ্ছে, গা কাটা দিচ্ছে যে কোন মুহূর্তে দেখা পাবো কৈলাস পর্বতের। এখানে একটা হেলিকপ্টার রয়েছে, এটা কি ফ্লাই হয়? মনে হয় এই হেলিকপ্টারটা ফ্লাই হয়, এটা করেই হয়তো লেকের ভিউ টিউ এরা দেখায়, হতে পারে আবার নাও হতে পারে। আমরা এখানে আসবো, আপনাদের হতাশ করবো না, আগে যাব, আমরা ব্যাগ স্ট্যাগ রাখবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আসবো। কারণ আমাদের এখানে সারাদিন এসে থাকতে হবে, পুজো আর্চা যদি হয় করতে হবে। আমি স্নান হয়তো করবো না, কারণ আসল হচ্ছে পরিক্রমা, তার জন্য নিজেকে ফিট রাখতে হবে। আপনারা যদি আসেন আপনারা স্নান করতে পারেন, লেগে স্নান করতে হয়তো দেয় না, কিন্তু এখান থেকে জল নিয়ে আলাদা করে স্নানের ব্যবস্থা রয়েছে। আমি সবটাই আপনাদের গাইড করে দেবো, বাট আমি স্নান করবো না, হয়তো মাথায় জলটা একটু ছিটিয়ে নেবো। রাক্ষসতাল, মানস সরোবর এগুলো তো সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর কি জানেন? আকাশ। এই আকাশের এই যে নীল, তারই কিন্তু প্রতিফলন হচ্ছে লেকের জলে, কারণ জলের তো আর আলাদা কোনো রং নেই, জল তো সাদা, কিন্তু এই যে সুন্দর আকাশ তার মধ্যে মেঘ, তারই কিন্তু প্রতিফলন রয়েছে এই লেকগুলোতে। তার জন্যই কিন্তু এই লেকের শোভা আরও বেশি বৃদ্ধি পায়। আর এই জায়গাটা এতটা সুন্দর না, আপনি সিটে বসে থাকতে পারবেন না, আপনার বারবার মনে হবে আমি ছুটে আসি আর হারিয়ে যাই প্রকৃতির মাঝে। মানস সরোবর হট স্প্রিং হোটেল, এটা একটা হোটেল, এখানে হোটেল রয়েছে, সুপার মার্কেট রয়েছে, এটা হোলি লেক হট স্প্রিং, এটা একটা হোটেল। ওই দিকটাতেও দেখুন হোটেল রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে, খুব হাইফাই হোটেল নেই বাট রয়েছে। আর সবথেকে যেটা দরকার সেটা হচ্ছে মোবাইলের টাওয়ার, সেটাও রয়েছে, মানে আপনি কিন্তু এখানে এসে কানেক্টেড। আর আজকে সকালবেলা ঠিক এই কারণে আমি সিম কার্ডটা নিলাম এবং আপনাদেরকেও গাইড করে দিলাম যে আপনাদের তো ইচ্ছা করবে যে এখানে এলাম, সিম কার্ড নিই, আমরা আমাদের বাড়ির মানুষকে দেখাই, আত্মীয় স্বজন সবাইকে দেখাই, দেখো আমরা এখানে এসে ছবি পাঠাই, লাইভ ভিডিও করি। তো সেই জন্য কিন্তু আপনাদের সিম নেওয়ার প্রসেসটা বলে দিলাম। আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, যেখানে আমাদের রাত্রিবাস হবে। শুধু আমাদের বলা ভুল, যারা ট্যুরিস্ট এসছে তাদের কিন্তু সব বাস এখানে এসছে। এতক্ষণ ধরে বোঝা যাচ্ছিল না, বাট এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে এবং সেই সাথে এই সমস্ত ভ্যানগুলো যেখানে সব লাগেজ টাগেজ আসে। আমাদের মতো অনেক ট্যুরিস্টদের কিন্তু বাস এসে দাঁড়িয়েছে এবং এই স্টেশনের আশেপাশেই রয়েছে সব অ্যাকোমোডেশন, মানে হচ্ছে রুম। এখনও আমাদের রুম অ্যালট করা হয়নি, অ্যালট করা হবে। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রওনা দেবো হচ্ছে মানস সরোবর কোরা বা পরিক্রমা করার জন্য। এই দেখুন এই পিছন দিকে কিন্তু রয়েছে মানস সরোবর। এই জায়গাতে পৌঁছানোর পর একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি, যেটা আমার খুব একটা ভালো লাগলো না। সেটা হচ্ছে এই যে এখানে টয়লেট রয়েছে না, মেল এবং ফিমেল, এই টয়লেট এখন চালু হয়নি। তো সবাইকে এর পেছন দিকে গিয়ে আর কি ওই প্রাকৃতিক কাজকর্ম সারতে হচ্ছে। তো পেছনে গিয়ে যেটা দেখলাম যে লোকে ছোট বড় সব কাজই ওখানে করেছে, প্রচণ্ড দুর্গন্ধ। তার মধ্যে যাই হোক কাজ সারতে হলো। আসার পথে যে দৃশ্য দেখে মনটা ভরে গেছিলো, এইখানে পৌঁছানোর পর এই জায়গাটা দেখে না মনটা কত বিষিয়ে গেল, যে এরকম একটা জায়গা যেখানে তীর্থযাত্রীরা আসে, সেখানে টয়লেট এখনও রেডি নয়। এটা একটা আমাকে সত্যি ভাবালো ব্যাপারটা। ট্রিপ টু টেম্পলস ছাড়াও অনেক ট্যুর সংস্থা রয়েছে যারা কিন্তু এই মানস সরোবরে যাত্রা করায়, মানে কৈলাস যাত্রা করায়। তো তাদের সবাই কিন্তু এখানে রয়েছে। তো এখানেই আর কি রান্না করা, খাওয়া দাওয়া, বাসন ধোয়া সব কিছু চলছে। আর এই সমস্ত রান্না জিনিসপত্র না, এই গাড়ি করে সব আর কি আসে, বাসে করে যাত্রীরা আসে আর গাড়ি করে সব রান্না জিনিসপত্র আসে, এখানেই সব রান্নাবান্না করা হয়। যারা কৈলাস পর্বত বা মানস সরোবরে আসছেন না, আপনারা কিন্তু সঙ্গে কয়েকটা এসেনশিয়াল জিনিস অবশ্যই ক্যারি করবেন, যেমন হচ্ছে টয়লেট পেপার, ওয়েট টিস্যু, সেই সাথে জলের বোতল, গ্লুকোজ, ইলেকট্রল, আর অবশ্যই টুপি, ছাতা, সানস্ক্রিন। আমাদের সবাই আর কি ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে, না জানি কখন খাওয়া দাওয়া হবে। যেহেতু নেটওয়ার্ক রয়েছে না, তো সবাই সবার বাড়ির লোকের সাথে কথা বলছে। আমাদের কোম্পানির এখানেই সব রান্নাবান্না হচ্ছে। আমাদের লাঞ্চ এবং ডিনারের জন্য জলের বোতল টোতল সব কিছু কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। পেয়ে গেছি গরম গরম চা, যেটা এই মুহূর্তে ভীষণ দরকার। এখানে বসে বসে চা পানের বিরতির মাঝেই আমার অক্সিজেন লেভেল চেক করছিলাম, রিয়েল টাইম দেখাচ্ছে 85। অক্সিজেন লেভেল ধীরে ধীরে বাড়ছে, কেন জানেন? এখন গরম গরম চা খাচ্ছি। একটু আগে ছিল 86, এখন হয়ে গেছে 90। হার্ট রেট আস্তে আস্তে কমছে, উত্তেজিত হয়ে গেলে বেড়ে যায়। আমার 110-এ পৌঁছে গেছিলো, এখন 97 নেমে এসছে। সময় 1:56। আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছে, যথারীতি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। ভাই हमने ये कुछ खाना लिया है, यहाँ पर खाना वेस्ट नहीं करना चाहिए, बार बार बोल रहा है। तो
তো ভাই এই কিছু রয়েছে খাবার আজকে দুপুরের জন্য। ভাত ডাল সবজি আপনি সবসময় পাবেন, ম্যাক্সিমাম যে সবজি না তার কোথা ছাড়ানো হয় না, ওই কেটে কুটে চাপিয়ে দেওয়া হয়। এখানে তো আর চাইনিজ পিজা বার্গার পাওয়া যাবে না। হ্যাঁ, মুড়ি চানাচুর তো আছে অবশ্য। আপনারা কিন্তু যারা আসছেন আপনারা কিন্তু এক্সট্রা খাবার দাবার নিয়ে আসবেন, মুড়ি চানাচুর চিড়ে এসব নিয়ে আসবেন। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর সময় হচ্ছে 3:16। কিন্তু এখন অব্দি রুম অ্যালট না হওয়ার জন্য আমাদের সবাই আর কি বাইরে অপেক্ষা করছে। কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদের ব্যাগগুলো অপেক্ষায় কখন এগুলো নিজের জায়গা পাবে। কেউ তো ওখানে শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে, কেউ বসে আছে হেলান দিয়ে। সবাই অপেক্ষা করছে যে কখন রুমটা অ্যালট হবে। এমন একটা জায়গা না যেখানে রোদের ভালো রকম তেজ রয়েছে, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া রয়েছে। অক্সিজেন লেভেল এখানে কিছুটা কম রয়েছে, কারণ আমার ঘন ঘন হাই উঠছে। তো সবাই বলছে যে প্রথম দিনে নাকি এরকম সমস্যা হবে, একটু অক্সিজেনের কম ফিল হবে, একটু হাই উঠবে, ঘুম ঘুম পাবে, মনে হবে শ্বাসকষ্ট হচ্ছে। বাট কালকে এটা ঠিক হয়ে যাবে, তো ঠিক হলেই ভালো। 5:35। আমাদের রুম অ্যালট হওয়া শুরু হলো। 6 জন করে যাবে, রুম অ্যালট হবে, তারপরে আবার 6 জন। আমরাও এখানে রুমের বাইরে বসে আছি। রাতে অসমাপ্ত ঘুম, তারপরে এরকম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে এখানেই কম্বল পেতে ঘুমিয়ে যাই। যতক্ষণে আমাদের রুম অ্যালার্ট হলো ততক্ষণে বিকাল 4:09। আজকের দিনটা মনে হলো একটু হেট্রিক হয়ে গেল, কষ্ট হলো বাইরে বসে থাকা অনেকক্ষণ ধরে। তারপরে রুম দেরিতে অ্যালার্ট হওয়া, ভাবছিলাম একটু গিয়ে শোবো, একটু গড়াতে হতো। এমনিতে অক্সিজেন কম এখানে। রুমে ব্যাগ রাখতে রাখতে আবার ঘোষণা হলো বাস চলে এসছে, এবার পরিক্রমা করতে যেতে হবে। তো চলে এলাম, বাসে উঠেও বললাম। বিকাল 4:54। চারিদিকে ঠাঠা করছে রোদ, কোথায় গেল মেঘ, কোথায় গেল বৃষ্টি। আমরা এসে পৌঁছালাম একটা পার্কিংয়ে, আর এই পার্কিংয়ের কাছেই রয়েছে মানস সরোবর। এই যে আমার অল্টিটিউড ইনক্রিজ করছে, তো আমার স্মার্ট ওয়াচ কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে বারবার করে যে কন্টিনিউয়াস এভলিউশন ইনক্রিজ ইজ ডিটেক্টেড, প্লিজ পে অ্যাটেনশন টু ইয়োর ব্লাড অক্সিজেন। মাঝে মধ্যে মেজারমেন্টটা করে নেওয়া উচিত কতটা ব্লাড অক্সিজেন আমাদের রয়েছে। এখন এটা মানে 99 আছে। দেখুন মার্কেটে স্মার্ট ওয়াচ অনেক আছে যেগুলো 2000-3000 পাওয়া যায়। ভালো স্মার্ট ওয়াচ কিনলে কি বলতো, জিনিসটা অ্যাকুরেট পাওয়া যায়, মানে অটোমেটিক ও আপনাকে সব কিছু বলে দেবে। তো অনেকে জিজ্ঞেস করেছিল যে এই ঘড়িটা কী ঘড়ি, লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নিতে পারেন, অ্যামাজনে পাওয়া যাবে। যখন বাসটা পার্কিংয়ে দাঁড়িয়েছিল তখন মনে মনে ভাবছিলাম একটু পরে হয়তো আমাদের এখানে নামিয়ে দেবে, তারপর আমরা হেঁটে গিয়ে মানস সরোবর দর্শন করব। তারপরে যখন বাসটা চালু হলো তখন মনে হলো খানিকটা রাস্তা বাসটা যাওয়ার পর আমাদের মানস সরোবর সামনে নামিয়ে দেবে। এই খানিকটা রাস্তা যাওয়ার পর বাস কিন্তু থামলো না, বাস কন্টিনিউ চলতে লাগলো। এতক্ষণ ধরে যে পথ ধরে আমরা এসেছিলাম সে রাস্তা যতটাই ভালো ছিল, এই রাস্তা তার উল্টো, পুরোটাই অফ রোড। আর সেই সঙ্গে যেমনই ধুলো তেমনই বাসের ঝাঁকুনি। তখন আমরা অপেক্ষায় যে এই বাস কখন গিয়ে থামবে এবং আমরা নামতে পারবো। কিন্তু যেটা শুনে হতাশ হলাম, এইটাই নাকি মানস সরোবর পরিক্রমা, প্রায় 86 কিলোমিটার। আর এখানকার রাস্তা বিশালই খারাপ, পুরোটাই অফ রোড। এইটাই মনে হয় পরিক্রমা, এই লেকের চারিপাশে ঘোরাটাই হচ্ছে পরিক্রমা। এখানে টুকটাক দোকানপাটও রয়েছে, আর কি সুন্দর লাগছে সত্যি স্বর্গ। সবাই পাথর দিয়ে এখানে বাড়ির মতো বানিয়ে ফেলেছে। আর আমাদের মনে হচ্ছে আরও পথ চলতে হবে, আরও অনেকটা যেতে হবে। সামনে থেকে দেখা আর এই যে পথ চলতে দেখা, দূরের মধ্যে পার্থক্য তো আছেই। যতটা রোদের তেজ ততটাই ঠান্ডা হাওয়া। কারণ ঘুরে গেলে চলবে না, আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উপরে রয়েছি। মানস সরোবর যতটাই সুন্দর, কিন্তু এই পরিক্রমা রাস্তা ততটাই খারাপ। তলপেটে পুরো খঞ্জনি পাচ্ছে যখন এই বাস এই অফরোড ধরে চলছে। আর সব থেকে বড়ো কথা, এই অনেক বয়স্ক মানুষ এই পথে যাবে, এত ঝাঁকাচ্ছে এত ঝাঁকাচ্ছে। আপনারা আসলে বুঝতে পারবেন যে কী রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত ঝাঁকুনি এত ঝাঁকুনি, তলপেটে পুরো ব্যথা শুরু হয়ে গেছে। আর এই মানস সরোবর কখনো আমাদের পাশে কখনো দূরে, মানে এটা কিন্তু একটা পরিক্রমা হচ্ছে আমাদের পুরো। আর আমাদের সঙ্গে পরিক্রমা করছে গোপালও পরিক্রমা করছে। কীরকম যে বাস কাঁপছে বলুন। এই অবস্থায় 86 কিলোমিটার তো ছেড়ে দিলাম, 36 কিলোমিটার কি যাওয়া সম্ভব? যা রাস্তার অবস্থা, একেই তো যাচ্ছে তাই রাস্তা, তারপরে সবার পেয়েছে টয়লেট। আর আমাদের এই তিব্বতী ড্রাইভার যে না কিছু বুঝছে না কিছু, আর আমাদের বাসে কোনো গাইডও নেই। হাজারবার বোঝাচ্ছি আরে হিসু পেয়েছে, মুততে যাব, মুত্তি লাগি, ইয়ে টয়লেট, এলা কিছুই বুঝছে না।
তারপর অন্য একটা গাড়িতে ফোন করিয়ে ওখানকার একজন যে গাইড তাকে দিয়ে কথা বলালাম, তখনও বাস সাইডে করলো। এত কষ্ট, বাস লাফাচ্ছে, তারপরে কোথাও দাঁড়াচ্ছেও না, যা রাস্তার অবস্থা। প্রত্যেকটা মানুষের টয়লেট পেয়েছে, লেডিস কি জেন্টস সব একই অবস্থা। বাস এসে এক জায়গায় দাঁড়ালো, সামনে রয়েছে লেক আর এইদিকে রয়েছে এরকম সবুজ তৃণভূমি। আর এখানে না প্রচুর গর্ত রয়েছে তৃণভূমিতে, যেখানে না এই ছোটো ছোটো খরগোশ টাইপের একটা প্রাণী রয়েছে, নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, হিমালয়ান কি কিছু একটা বলে ওটাকে। ওরা মাঝে মধ্যে মুখ তুলে উকি দিয়ে দেখছে। এই জিনিস আমি লাদাখে দেখেছি, আবার এখানেও দেখলাম। অপূর্ব সুন্দর জায়গা, কিন্তু রাস্তা অতিরিক্ত বাজে। এই পরিক্রমাটা হচ্ছে 86 কিলোমিটার। বললো এইদিকে জল ঘোলা, মাঝে কোনো একটা জায়গায় দাঁড়াবো আমরা, যেখানে জল হচ্ছে পরিষ্কার, এবং ওখানে আমরা জল টল সব নেবো, একটু ছবি টবি তুলবো। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা যে ওই পর্যন্ত যাব, সেই পেশেন্সটাই তো নেই। এত ঝাঁকানি, পুরুষ কি মহিলা সবার অবস্থা খারাপ। এমনিতেই দেখুন এখানে ঘাম কম হয়, কাজে বারবার বাথরুম পাবে, এটাই স্বাভাবিক। তারপরে সব বয়স্ক মানুষ রয়েছে, মহিলারা রয়েছে, তো প্রবলেম তো হবেই না। আর এই যাত্রাপথে না, মাঝপথে কোথাও পাবলিক টয়লেট কিচ্ছু নেই। আমরা এই মুহূর্তে রয়েছি তিব্বতের মাফাম ইউতাসো, অর্থাৎ মানস সরোবর লেকের সামনে, যেটা তিব্বতের লাসা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। মানস সরোবর কথার অর্থ মনের সরোবর। বলা হয় স্বয়ং ব্রহ্মা এই হ্রদকে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে, এবং আজও ওই ব্রহ্মলোক থেকে দেবতারা আসেন এই জলে স্নান করতে। এতটাই পবিত্র এই জল। এই মানস সরোবরের পশ্চিম দিকে রয়েছে রাক্ষসতাল, এবং উত্তর দিকে রয়েছে কৈলাস পর্বত, যেটা এখন মেঘে ঢাকা রয়েছে। মেঘটা কেটে গেলে তখন আমরা এটাকে দেখতে পাবো। হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু এই লেক অত্যন্ত পবিত্র, কারণ বৌদ্ধ ধর্ম অনুসারে ত্রিপিটকে বর্ণিত অনুতপ্ত হ্রদই হচ্ছে এই মানস সরোবর। আর এই মানস সরোবরের আয়তন প্রায় 410 স্কোয়ার কিলোমিটার, গভীরতা প্রায় 300 ফুট, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 14,950 অর্থাৎ 15,000 ফুট। আর এই মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র, সিন্ধু এবং কিছুটা দূর থেকে শতদ্রু নদীর। এর আগে যখন আপনাদেরকে রাক্ষসতাল দেখিয়েছিলাম, সেই রাক্ষসতাল হচ্ছে লবণাক্ত হ্রদ, আর এই মানস সরোবর হচ্ছে মিষ্টি জলের হ্রদ। আর এই রাক্ষসতাল আর মানস সরোবর একটা ছোট নদী দ্বারা যুক্ত, যেটা ন্যাচারালভাবে তৈরি হয়েছে। তার নাম হচ্ছে গঙ্গাছু। দেখুন কি সুন্দর জায়গা, মন এখানে আসলে এমনি শান্ত হয়ে যাবে। आप लोग आते ही पानी भरना शुरू कर दिया, किसी ने शंकर जी का नारा नहीं लगाया? बोलो शंकर भगवान की, बोलो माता पार्वती की। আমরা যেদিন থেকে এই জায়গার নাম শুনেছি, সেদিন থেকে আমাদের মনে হয়েছে অন্তত জীবনে একবার জীবদ্দশায় এই মানস সরোবরের কাছে যেতে হবে, এবং মানস সরোবরের জল স্পর্শ করতে হবে, এবং আমাদের এই তীর্থযাত্রায় মানস সরোবরের জল সঙ্গে নিয়ে আসতে হবে। আমাদেরকে বারবার বলে দিয়ে জলের মধ্যে যেন নামবেন না, কারণ মানস সরোবরের জল কিন্তু খুব গভীর এবং সে সঙ্গে ঠান্ডা। জলে নামতে বারণ করেছে, কিন্তু এখানে আপনারা দাঁড়িয়ে আপনারা এখানকার জল ভরতে পারেন আপনাদের বোতলে, বা আপনাদের সঙ্গে জিনিস নিয়ে আসেন জল নিয়ে যাওয়ার জন্য, এবং সেই সাথে মাথায় ছিটাতে পারেন। তো যে মানস সরোবরের জন্য আমার দর্শকরা বা এ যাবৎ বাঙালি দর্শক বন্ধুরা ব্যাকুল হয়েছিল, শুধু বাঙালি কেন সবাই, সেই মানস সরোবরের সামনে আজ আমরা এসে দাঁড়িয়েছি। কত স্বচ্ছ জল, যারা তীর্থযাত্রীরা এসেছেন তাদের শুধু ক্রেজ দেখুন। হয়তো এই দিনটার জন্য তারা বহু অপেক্ষা করেছে, বহুবার ঈশ্বরকে প্রার্থনা করেছে যেন এই জায়গায় অন্তত আমরা সুস্থ হয়ে পৌঁছাতে পারি। কারণ যারা আপনারা আমার ব্লগগুলো দেখছেন তারা জানেন যে আমরা কত পরিশ্রম করে বা কত কষ্ট করে, কত টেনশন নিয়ে এবং প্রায় অনিশ্চিত একটা যাত্রাকে আমরা সম্পূর্ণতা দিতে পেরেছি। কখনো প্রকৃতি আমাদের আটকিয়েছে, কখনো সময় আমাদের আটকিয়েছে, কখনো সিস্টেম, কিন্তু আলটিমেট সমস্ত প্রতিকূলতা থেকে জয় করে এসে পৌঁছালাম এই পবিত্র জায়গায়। এখানে বালতি নিয়ে এসছে এবং বালতি করে সবাই স্নান করছে। হয়তো এই দিনটার জন্যই আমাদের বেঁচে থাকা, এই দিনটার জন্য অপেক্ষা ছিল। ঈশ্বরকে বারবার করে বলা যে সত্যি সার্থক জন্ম, যে আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি বা এই জায়গায় এসে এই মুহূর্তের সাক্ষী হতে পারছি। আজ বয়স কিন্তু হার মানেনি এই ঠান্ডার কাছে, প্রকৃতির কাছে, কারণ এই লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায়। এখানে অক্সিজেনের কমি রয়েছে, এখানে প্রচুর ঠান্ডা রয়েছে, কিন্তু মানুষজন এতটাই আবেগপ্রবণ যে সব কিছু প্রতিকূলতাকে তারা ভুলে তারা মহাদেবের নাম নিয়ে এই ঠান্ডা জলে স্নান করছে। এবং সেখানে কিন্তু বয়স কোনো ম্যাটার করছে না, সব বয়সের মানুষ। আমি একটু জিজ্ঞেস করবো, अंकल जी कैसा फील हो रहा है आपको नहा के यहाँ पे? फ्रेश लग रहा है। ठंडा है पानी? ठंडा नहीं, इतना ठंडा नहीं है, बेरे बेरे मन प्रसन्न हो गया ना? मन प्रसन्न हो गया।
लाइफ टाइम चांस है, लाइफ टाइम का इस चांस। दिन के लिए बहुत बहुत इंतजार था। बहुत दिन का 70 साल का इंतजार था। आपकी उम्र कितना है? 70 70 ईयर्स। 70 ইয়ার্স দাঁড়ার সত্যি অনুভব করতে পারছেন আবেগটা, যে কীরকম জায়গা, এখানে পৌঁছানোর জন্য আমরা কত প্রতিকূলতাকে পার করেছি এবং মহাদেবের আশীর্বাদে নির্বিঘ্নে। যদিও আমরা এখন বলতে পারি না যে আমাদের যাত্রা পুরোপুরি কমপ্লিট, কারণ এরপর আমাদের কৈলাসের 3 দিনের পরিক্রমা রয়েছে। সেই পরিক্রমায় হয়তো সবাই যাবে না, অন্তত আমি যাওয়ার চেষ্টা করব, এবং সেই পরিক্রমা যখন সম্পূর্ণ করব তখনই আপনাদের বলতে পারবো না আমরা সম্পূর্ণ করেছি আমাদের কৈলাস মানস সরোবর যাত্রা। আর আমি সবথেকে কেন খুশি জানেন, কারণ আপনারা আমাকে যখন রিকোয়েস্ট করেছিলেন আমি আপনাদের কমেন্টস পড়তাম, ভাবতাম যে এই দিনটা কবে আসবে। এবার দীর্ঘ 5 বছর ধরে এই জার্নি বন্ধ ছিল, কিছু করার ছিল না। হেরিয়াল দর্শন করে আমি জানিয়েছিলাম যে আপনাদের মনের সেই শান্তি, মনের সেই খুশি কিন্তু আসেনি, কারণ আপনারা চেয়েছিলেন যে এই কাছে একবার যেতে হবে, এই লেকটাকে দেখতে হবে, এখানকার পরিবেশ প্রকৃতিকে অনুভব করতে হবে 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে। আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করলাম সেই অনুভূতি, যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, সবার মনের ভেতর আমাকে রেখেছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, ট্রাভেল ব্লগার হিসাবে আমার আপামর দর্শক বন্ধুকে ডেডিকেট করলাম আজকের এই বিকেল, এই মুহূর্ত। আর সব থেকে ভালো বিষয় কি বলুন তো, এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক আছে, তো যখন আপনারা এখানে আসছেন আপনাদের প্রিয়জনকে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও কল দেখাতে পারবেন। সবাই এখানে যাদের প্রিয়জন সবাইকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে দেখাচ্ছে এই মুহূর্ত। সময় সন্ধ্যা 7:37, সম্পূর্ণ হলো আমাদের মানস সরোবর দর্শন করা। এখানে আসার আগে ভেবেছিলাম যে কত কিছু করবো, ছবি তুলবো, এই বলবো, কিন্তু এখানে এসে এখানকার যে লীলা, না অদ্ভুত লীলা, কিছুই বলা হলো না। যার সময় জল আর কিছু পাথর নিয়ে নিয়েছি। অনেকেই বলেছিল যে ওখানকার মাটি নিয়ে আসতে, মাটি তো এখানে সব বালি, পাথর নিয়ে নিয়েছি। আর এই যে রুদ্রাক্ষের এই যে ব্রেসলেটটা, এটা টিটু টেম্পেলস থেকে দিয়েছে। এটা নিয়ম হচ্ছে যে এই পবিত্র লেকের জলেটাকে ডুবিয়ে তারপর হাতে ধারণ করতে, হাতে ধারণ করে নিয়েছি। আর যেহেতু আমরা মানস সরোবর লেকের পাশেই রয়েছি না, আমাদের তো অ্যাকোমোডেশন পাশেই রয়েছে, তো কালকে সকালবেলা একটা পরিকল্পনা করা হচ্ছে যদি মানস সরোবর লেকে গিয়ে একটু স্নান করা যায়। আজকে তো 2-1 জন এখানে স্নান করে নিয়েছে। চলিয়ে নারা লাগাইয়ে নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। আমি প্রথমে ভাবছিলাম না আমারই শ্বাসকষ্ট হচ্ছে, বাট অনেকে বলছে যে আমাদেরও হচ্ছে। আর আমি আপনাদেরকে বলবো যে যারা আসছেন না, অক্সিজেন ক্যান সঙ্গে ক্যারি করুন। বাইরে তো বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হওয়া। আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে রুমে আছি রুমটা দেখাবো। এই হচ্ছে এখানে আমাদের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে A2, AC 2-206। এই হচ্ছে রুম। জেঠু জেঠিমার তো অবস্থা খারাপ। এখানে 6 জন থাকবে, 6 জন। 1টা 2টো 3টে 4টে 5টা, না এটা হচ্ছে 5টা বেড, 6 বেডের রুম, মানে রুমও রয়েছে। এটা হচ্ছে 5 বেডের রুম। আছে বলতে গেলে একটা আলো, আর ওখানে ফোন চার্জ দেওয়ার জায়গা। জানি না কখন হতে পাওয়ার আসবে। আর আমরা আমাদের ব্যাগ সব এখানে রেখেছি। তবে এখানকার ওই বালিশ, কম্বল টম্বল পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি মানুষ তো এখানে আসেনি। আর সবাই ওই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে, তারপরে দার্জিলিংয়ের পাহাড় দেখে, সিকিমের বরফ দেখে, কিংবা দীঘার সমুদ্র দেখে বা পুরীর সমুদ্র দেখে। আমরা এই জানলা দিয়ে দেখছি, জানলার ঘষা কাচ দিয়ে। এই দেখুন, এই হচ্ছে লেক মানস সরোবর। দেখুন ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, আর এখান থেকে কৈলাস পর্বত দেখা যাচ্ছে। সারাদিনে তো মেঘ ছিল দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। মানে এইখানেই হচ্ছে পাশে মানস সরোবর আর সামনে কৈলাস পর্বত। মানে এই জায়গাটায় আপনার থাকাটা সার্থক। মানস সরোবর দেখে আজকে সবার মন খুশি। এবার কৈলাস পরিক্রমাটা হলেই সার্থক। পরশুদিন থেকে তো আমাদের জমদুয়ার থেকে হাঁটা শুরু হবে, মানে যারা আর কি দর্শন করতে যাবে বা পরিক্রমা করতে যাবে। তো পরিক্রমা এখানে দুভাবে হয়, একটা হচ্ছে ঘোড়ার সাহায্যে, একটা হচ্ছে পায়ে হেঁটে। এবার যারা পায়ে হেঁটে পরিক্রমা করবে তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু যারা ঘোড়া নিয়ে পরিক্রমা করবে সেই ঘোড়ার পেমেন্ট কিন্তু এখানেই করে দিতে হবে, ঠিক আছে? এখানে লিস্ট করা আছে এবং লিস্টে সমস্ত আর কি লেখা হচ্ছে কারা কি নেবে। এছাড়াও আপনারা চাইলে পোর্টার নিতে পারেন। ধরুন আপনি হেঁটেই উঠবেন, কিন্তু আপনার কাছে ধরুন 5-6 কেজি মতো ব্যাগ রয়েছে। এবার ব্যাগ নিয়ে তো এই চড়াই করা তো সহজ নয়, আপনারা কিন্তু তার জন্য পোর্টারও নিতে পারেন। ঘোড়ার জন্য হচ্ছে 2800, ভালো করে শুনুন, যারা ঘোড়া করে যাবে তার জন্য 2800, এবং যারা পোর্টার নেবে তার জন্য 1200। টোটাল সেটটা হচ্ছে 4000 ইউয়ান। আর যারা পোর্টার নেবেন তাদের জন্য লাগবে হচ্ছে 1200 ইউয়ান। খরচাটা অনেকটাই বেশি, পরিক্রমাটাও তো অনেক বড় না। আর ঠান্ডা হাওয়া যা দিচ্ছে, অবস্থা খারাপ। রাত হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ কালকে সকালে উঠতে হবে, কাল আবার আরেক জার্নি। এই যাত্রা যত শেষের দিকে আসবেন আস্তে আস্তে, তত আপনার কাছে এই যাত্রা হবে হচ্ছে চ্যালেঞ্জিং। প্রকৃতি, পরিবেশ, খাওয়া দাওয়া, আর এই ঠান্ডা জল। এখন তখন হাত ধুয়েছিলাম দুপুরবেলায়, গলটা গেল গরম, এখন বরফের থেকেও ঠান্ডা, না হাত ফাত সব স্টিফ হয়ে যাচ্ছে।
পপকর্ন আছে, পাঁপড় আছে, স্যুপ আছে, স্যুপ, খিচুড়ি আছে, খিচুড়ি হয়েছে, আর সবজি। चावल नहीं है आज ना? चावल के खिचड़ी बन गई सर जी। और एक दीजिए पापड़ ना, বাস কাফি। খিচুড়ি, তার সঙ্গে ছিল হচ্ছে ঘি আর আলু সেদ্ধ। আমি আলু সেদ্ধতে বলেছিলাম, জানতাম যখন ভাত হবে, পরে শুনলাম খিচুড়ি হবে। তো ঠিক আছে, যখন বানিয়েছি তখন হাফ আলু খাওয়া যেতেই পারে। সঙ্গে পাঁপড়, পুরো জমজমাট। আর সেই সাথে রয়েছে হচ্ছে মিষ্টি, গোলাপ জামুন, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আলু ভাজা। আমি না আবার খিচুড়ি নিয়ে এলাম। খিচুড়ি জিনিসটাই প্রচণ্ড ভালোবাসি, এতটাও ভালোবাসি, কোথাও নরনারায়ণ সেবা হচ্ছে রাস্তা দেখলেই না আমি দাঁড়িয়ে যাই, দিয়ে ওখানে ওই খুঁড়ি নিয়ে খিচুড়ি খাই। খিচুড়ির প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে আমার। যেহেতু এখানে বাথরুমের এত সমস্যা রয়েছে না, এবার সকালবেলা উঠে যদি বাথরুম যেতে হয়, তাহলে আমি কোথায় যাব ঠান্ডার মধ্যে, কোথায় ধোবো, কোথায় মুছবো। এখানকার রাত দেখুন, আকাশের চাঁদ এখনও আলো রয়েছে, কৈলাস পর্বত এখন ঢেকে গিয়েছে। অদ্ভুত একটা সুন্দর আকাশ, রাত এত সুন্দর হয়, আকাশ এত সুন্দর হয়, এখানে আসলে জানতে পারতাম না। এখানে সবাই হচ্ছে সিনিয়র সিটিজেন অধিকাংশ, তো অক্সিজেন লেভেল তো সবারই চেক করতে হবে, যেহেতু এখানে অক্সিজেন ডাউন হয়ে যায়। মেরা ভি কার দিজিয়ে, ঠিক হয় না? 83,102 পুরো বাংলাদেশের মধ্যে নয়, পুরো ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। আর এই দিকটা পুরো ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন। তো এটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে লাস্ট গ্রাম বলতে পারেন, মানে এটাই ইন্ডিয়ার শেষ রেলওয়ে। এরপর আর ইন্ডিয়ান রেলওয়ের আর কোনো স্টেশন নেই বা কোনো জায়গা নেই।